হয়েছে। এটা কি কোন আইনের শাসন? জামাত ইসলামীর আরো অনেক প্রিয় নেতৃবৃন্দ, অধ্যাপক গোলাম আজম, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মৌলানা আব্দুল সোবহান, আব্দুল খালেক মন্ডল, মকবুল আহমদ সাহেব, অধ্যাপক নাজির আহমদ, যারা ফাঁসি না হলেও কারাগারে নিয়ে তিলে তিলে নির্যাতন করে কারার ভেতর এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মৌলানা মোশাররফ নিজামী, আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী, এইসব লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিচার পাইনি, এগুলো সব রাজনৈতিক হত্যাকাণ্ড। এটা একটি বিদেশের ইঙ্গিতে গোয়েন্দা সংস্থাদের সাজানো পরিকল্পনায় আমাদের দেশের ইসলামী জাতিসত্তা ধ্বংসের জন্য আধিপত্যবাদের সেবাদাস ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার সকল নৈতিক আদর্শিক যুক্তি যখন তাদের হারিয়ে গেল, তখন এই হত্যা নির্যাতনের পথ তারা বেছে নিয়েছিল। তারা দেখলো জামাত ইসলামীকে তো যুক্তি দিয়ে, চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করা যাবে না, কি করা যায়? তারা এখন তথাকথিত যুদ্ধ অপরাধের একটা আইন বানালো। তার পিতা যে রাজনৈতিক এই অসত্য অভিযোগকে অস্বীকার করে মীমাংসিত বিষয় হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সেই মীমাংসিত বিষয়কে তার কন্যা বিদেশি প্রভুদের ইঙ্গিতে আবার সেই আইনকে সংশোধন করে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে রাজনৈতিক উদ্দেশ্যে তারা জুডিশিয়াল কিলিং করেছে, বিচারিক হত্যাকাণ্ডের শিকার তারা হয়েছে। আমরা তাই এই কারণে বলি যে যুগ আমরা পার করেছি, এটা ছিল একটা কালো যুগ, বিচার আমরা পাইনি। এখনো এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে 14টি বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা এটিএম আজহার ভাইকে আজকে এখান থেকে মুক্তি দাবি করছি। সব অভিযোগ মিথ্যা, কেন আপনি আটকে রাখবেন? বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফলে তাদের আনা মিথ্যা অভিযোগ থেকে তাকে মুক্তির ঘোষণা দিন, তাদেরকে নিরপরাধ ঘোষণা করুন। আমার প্রিয় মুক্তাগাছাবাসী, আমরা তাই বলতে চাই, এই কালো যুগ পার করে নতুন বাংলাদেশের জন্ম যারা দিয়েছে, একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূস সাহেব একটি জাতীয় নির্বাচনের জন্য সংস্কার সাধন করে জাতীয় ঐক্যমত গড়ে তুলে যখন সামনে এগিয়ে চলেছেন, 5টি মাস হল সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো কিন্তু থামে নাই। কি বলেন? উনি 5ই আগস্ট, আমরা তখন কারাগারে জামাত নেতৃবৃন্দ অনেকে আটক ছিলাম, টেলিভিশনে দেখছিলাম রাজধানী ঢাকা সহ বাংলার কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ, রাজধানী শাহবাগ, উত্তরার দেশের চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ যখন ওই ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনার বাসভবন গণভবনের দিকে ধাবিত হয়েছিল, জীবন বাঁচানোর জন্য দুপুর বেলায় সে আর তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে চলে গেল। যেখানকার মাল সেখানেই চলে গেল। কি বলেন? গিয়েও তো বাঁচে নাই। আমরা ভারত বর্তমান সরকারের, বিজেপির শাসক মোদী সরকারের তীব্র সমালোচনা ধিক্কার জানাই। আপনারা আন্তর্জাতিক কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে এদেশের খুনি ফ্যাসিবাদী হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন, আর সেখানে বসেছে ষড়যন্ত্র করছে, অডিও ভিডিও বক্তব্য দিচ্ছে, নেতাদের সাথে ফোনে কথা বলে, গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে সব তার বক্তব্য আসতেছে, বলে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো। কি শোনেন না? ঢুকে পড়বেন, পরে ঢুকে দেখবেন জনগণ কি করে। এত সাহস তো চলে গেলেন কেন? পালিয়ে যায় কারা? 300 এমপি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনা রেহানা, তুমি কেন চলে গেলে? তুমি যদি নিরপরাধ হয়ে এত সাহস থাকে, দেশকে ভালোবাসো, তাহলে দেশেই তুমি থাকতে। পালিয়ে যায় চোর, পালিয়ে যায় ডাকাত, পালিয়ে যায় খুনি, পালিয়ে যায় লুটেরা। তুমি পালিয়ে গিয়ে প্রমাণ করেছ যে তুমি অপরাধী, অপরাধ করেছ। বাংলাদেশে উনি আসতে পারবেন না। 226-27টা মামলা হয়েছে, তিনি বিদেশ থেকে বক্তব্য রেখেছেন আমার নামে এত মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে তুমি নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছ, আল্লাহ তাআলার কি ইচ্ছা
সেই ট্রাইব্যুনালেই তোমার নামে এখন বিচার হচ্ছে, ফাঁসির আয়োজন হচ্ছে। আমাদের নেতাদের ফাঁসি দিতে গিয়ে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী দেয়া লাগছে। তোমার ফাঁসির জন্য মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী লাগবে না, সত্য সাক্ষী দিয়ে তোমাকে 100 বার ফাঁসি দেওয়া সম্ভব। ফলে উপায় নেই গোলাম হোসেন। গ্রামে কথা আছে আমাদের খুলনায়, বলে কি উপায় নেই গোলাম হোসেন। অনেকে বলে যে মাথা যখন বেশি খারাপ হয় তখন উপায় নেই গোলাম হোসেন কথাও বলতে পারে, উল্টে যায়, বলে গোলাম নেই উপায় হোসেন। এখন উনারও এখন গোলাম নেই উপায় হোসেন। ওইটা করে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন। আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কাণ্ড, সচিবালয় ধরা, এ দাবি সে দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা আপনি করছেন। সচিবালয়ে আগুন লাগে, এখানে এইটা হয়, 5 মাস যে করবে একটা সরকার নির্বাচনী শহর কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি ওই দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে? আজকে সেই অস্থিরতা অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমরা নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে যে ঋণী করে গেছেন, এই রক্তের দায়, রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে সফল করেছে, ওই আবু সাঈদ বুদ্ধের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাঈদ মুগ্ধরা আমার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ, অবাধ, এবং তা হতে গেলে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগ এবং সকল অর্গান করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইড হয়েছে। এটা ঠিক। এই 15 বছরের স্বৈর শাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের যে পরিমাণ দলীয়করণ আর দুর্নীতিতে ডুবে গেছে, সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে। তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। খুব সংক্ষেপেও যেমন সম্ভব নয়, খুব লম্বা সময়েরও প্রয়োজন নেই, মাঝামাঝি এই ন্যূনতম সংস্কারে যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি, আমরা সম্মত আছি। কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কি বলেন, ঠিক কিনা? এটা করে লাভ কি? যে নিরপেক্ষ নির্বাচনের আছে 18 বছর আমরা পার করলাম, 2 মাস 6 মাস দেরি করেও যদি নির্বাচন নিরপেক্ষ হয়, আমরা তো সেই নির্বাচনই চাই। কি বলেন, ঠিক কিনা? ফলে আপনাদের মুক্তাগাছবাসীকে আমি আহ্বান জানাই, জামাতের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কাজ করে অবাধ নির্বাচনের এই প্রক্রিয়া আমরা সহযোগিতা করব। কিন্তু ইন দি মিন টাইম কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, অনেক আজ ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন দরকার থেকে রে বাবা, তুমি তো ধৈর্য ধরেছ, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তাহলে একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হলে তো যারা জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। সেই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের
রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি, দল মতে ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তবেদার থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই। তা না হলে আমাদের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। সেই দুর্যোগ নেমে আসছে, কোন চাঁদাবাজি মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। মুক্ত রাষ্ট্রবাসী সবাই আমরা রাজি আছি, সবাই আমরা রাজি আছি। আমাদের অর্থনীতি লুটপাট শেষ, কালো যুগের কত বর্ণনা শুনবেন, সময় লাগে। এই যে শেখ হাসিনা, তার বোন রেহানা আর তার বোনের মেয়ে টিউলিপ ব্রিটেনে গিয়ে একজন প্রতিমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। কাণ্ড কারখানা শুনছেন। দেবপ্রিয় ভট্টাচার্য দেশের একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, অন্তর্বর্তীকালীন সরকার তাকে শেখ হাসিনার আমলের অর্থ পাচার আর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের যে কমিশন করেছিল, দেবপ্রিয় ভট্টাচার্যকে উনি সেই কমিশনের চেয়ারম্যান করেছেন। আমার সঙ্গে তার কথা হয়ে গেল জাতীয় সংলাপে, পাশাপাশি বসেছিলাম। জিজ্ঞেস করলাম, দাদা কি খবর, শ্বেতপত্র দেশের অবস্থা কি? উনি বললেন, পরোয়ার ভাই, আমরা এই কমিশন যদি গঠন করে এই শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব আমার উপর যদি না আসতো, শেখ হাসিনা যে কি পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারত না। রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রায় 9টা মেগা প্রকল্প, এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মা, খালা আর ভাগ্নি মিলে আত্মসাৎ করেছে, অর্থ পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। তদন্ত চলছে, আরো অনেক গর্তের সব ছোলের বিড়াল সব বেড়ে আসতেছে। ক্ষমতায় থাকতে তো এই সমস্ত শুভঙ্করের ফাঁকি ধরা যায় না, যেই উনি চলে যান তখন শুভঙ্করের ফাঁকি প্রকাশিত হন। এই জন্য তাড়াহুড়া করে এই খুনি, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ লুটপাটকারীদের জন্য বিচারের যে ট্রাইব্যুনাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারকে ব্যাহত করা যাবে না। বিচার না করে যদি আপনি চট করে নির্বাচন করেন, তাহলে আবার সেই দুর্নীতিতে ভরা কালো যুগ বাংলাদেশের সামনে আসবে, ভোটও দিতে পারবেন না। সেজন্য আমরা এই অপরাধ ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী দুর্বৃত্ত ফ্যাসিস্ট জনগণের বিরুদ্ধে যারা 15 বছর কাজ করেছে, তাদের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটরদের কাছে আমাদের আবেদন থাকবে, কোন ডিলে করার দরকার নাই। অবিলম্বে আগামী নির্বাচনের আগে বিচার কাজ, তদন্ত কাজ এত পর্যায়ে আপনি এগিয়ে নেবেন যেন বিচারের আগে জনগণ বুঝতে পারে যেন বিচার কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে এই জাতি আশা করে বসে আছে, এই ফ্যাসিবাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক, রাজনৈতিক, আদর্শিক, সাংবিধানিক অধিকার থাকবে না। তারা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক ভাবে তাদের মৃত্যু ঘটবে ইনশাআল্লাহ। বিচার করতে হবে, বিচার কার্যকে খুব দ্রুত ত্বরান্বিত করতে হবে। ফলে নতুন বাংলাদেশে নির্বাচনকে ঠেকাবার বাইরের শক্তি, আভ্যন্তরীণ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে থাকবে তো? ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, জামাত ইসলামীর যে কল্যাণমূলক রাষ্ট্র, যে মানবিক রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে নিতে চাই। শিক্ষিত দক্ষ তরুণ সমাজ আগামী দিনে সেই রাষ্ট্রের পরিচালক হবে, যে রাষ্ট্রের দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, জেনা, ব্যভিচার, অসৎ আচরণ থাকবে না, এমন এক শিক্ষিত, নৈতিক, চরিত্র সমৃদ্ধ জাতি গঠনের মতো শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। ক্ষুধা, দারিদ্র, নিরন্ন মানুষের কান্না থাকবে না। অর্থনীতি, রাজনীতি, মতাধিকার, মানবিক অধিকার, শিক্ষা
সংস্কৃতি, সকল ধর্ম বর্ণের লোকেরা মিলেমিশে হাতে হাত ধরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। তাই আমি মুক্তাবাসীকে আহ্বান জানাই, আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে মনে করে 300 আসনে নির্বাচন করার শক্তি, যোগ্যতা, প্রার্থী আমাদের আছে আলহামদুলিল্লাহ। নির্বাচনে জোট হবে, এককভাবে করব। সবকিছু সম্পর্কে নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসবে তখন আরো নিশ্চয়ই করে বলা যাবে। তবে আমরা প্রস্তুত আছি। আমাদের আমির সাহেব বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে স্থায়ীভাবে রক্ষা করার প্রয়োজনে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক শক্তি এবং ঐক্যের সঙ্গে ঐক্য করতে জামাত ইসলামী রাজি আছে। ইসলামী দল, সংগঠন, মত, স্কলারদের সঙ্গেও তাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে। জামাত ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত থাকলে কোন না কোন পর্যায়ে একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে মিথ্যাচার, অসততা, দুর্নীতি থাকবে না। আল্লাহ তাআলার খাস রহমত থেকে নাজিল হতে পারবে সবচেয়ে ইনসাফপূর্ণ যে রাষ্ট্র। ইনসাফ কোন মানুষ দিতে পারে না। মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয়, প্ররোচিত হয়, পক্ষপাতিত্ব করে, সেজন্য মানুষের কাছে আসল সুবিচার নেই। আসল সুবিচার কোথা থেকে আসবে? সুবিচারের উৎস হচ্ছে, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। নির্ভুল জ্ঞানের উৎস কোনটা? আল কোরআন। কোরআনেই আল্লাহ বলেছেন, কোরআনের বিধান, সুন্নাহর বিধানই হচ্ছে ইনসাফপূর্ণ সমাজের একমাত্র দলিল। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনা আল হাদীদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ওলামায়ে কেরাম, দিনী ভাই, মুক্তাগাছাবাসী জনগণের কাছে আল্লাহর কালামের সূরা হাদীদ সম্ভবত 25 নম্বর আমি আয়াত পাঠ করছি। এখানে আল্লাহ বলেছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনা দিয়েছি, এই কারণে যে লিয়াকুমান নাসু বিল কিসত, গোটা মানব জাতি যেন কিস্তের উপরে, সুবিচারের উপরে কায়েম হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। কিস্ত মানে হচ্ছে সুবিচার, জাস্টিস, যেটা আমাদের সংবিধানে আছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটাই হচ্ছে সুবিচার। স্বাধীনতার পরে সংবিধানে এই ন্যায় নীতির কথা থাকলেও এই 53 বছরে জাতি সুবিচার পায়নি। বলে আল্লাহকে ভয় করে নির্ভুল জ্ঞানের উৎস কোরআনের ইনসাফের ভিত্তিতে যদি আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি তাহলেই প্রকৃত ইনসাফ হবে। হবে কিনা বলেন? আমি একটা আয়াত বলে আমার বক্তব্য শেষ করি। কল্যাণ রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, আল্লাহর উপরে বিশ্বাস করার পর, ঈমানের পর, আল্লাহকে ভয় করে কোন জনপদের, কোন রাষ্ট্রের লোকেরা যদি রাষ্ট্র গঠন করতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই দেশের জন্য, জাতির জন্য উন্মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ বলি। ফলে আল্লাহর এই বারাকা আমাদের এই কল্যাণ রাষ্ট্রে নাজিল হবে যদি ঐশী জ্ঞানের উৎস কোরআনকে, কোরআনের চেতনা, কোরআন ইনসাফকে ভিত্তি করে কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি। এটাই হবে একটি ওয়েলফেয়ার স্টেট। তখন ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম দেশ এবং দুনিয়া দেখতে পাবে। আহাজারি থাকবে না, কান্না থাকবে না, জুলুম থাকবে না। আমরা কি সেই কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি? আগামী নির্বাচনে এই স্বপ্নের বাংলাদেশ করার জন্য মুক্তাগাছাবাসী সৎ নেতৃত্ব নির্বাচনে আপনাদের সামনে যাকে প্রার্থী ঘোষণা দেওয়া হবে তাকেই আপনারা নির্বাচিত করবেন। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা এত রক্তের সাগর পাড়ি দিয়ে এই জাতির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে সৎ নেতৃত্ব নির্বাচন করে আল্লাহর কল্যাণ, আল্লাহর বরকতের রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশ